এ পর্বে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তর উপস্থাপন করব। প্রথমে প্রশ্নটির উদ্দীপক পড়ে নেওয়া যাক। নির্বাচন প্রতিনিধি বাছাইয়ের উত্তম পন্থা। বাংলাদেশে নিয়মিত স্থানীয় ও জাতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ভিন্ন। স্থানীয় ও জাতীয় নির্বাচন সমূহে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। এই উদ্দীপক কেন্দ্রিক প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ক নং প্রশ্নটি হচ্ছে, দশম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? খ নং প্রশ্নটি হচ্ছে, নির্বাচক মণ্ডলী বলতে কি বোঝায়? গ নং প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো। ঘ নং প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় নাগরিকদের ভূমিকা আলোচনা করো। একে একে উত্তরগুলো দেখে নেওয়া যাক। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, প্রার্থী বাছাইয়ের জন্য যারা প্রতিনিধি নির্বাচন করে তাদের নির্বাচক মণ্ডলী বলে। নির্বাচক মণ্ডলী বা ভোটাররাই হচ্ছে প্রতিনিধি বাছাইয়ের জন্য যোগ্য বিচারক। বাংলাদেশে 18 বছর বয়স্ক যারা ভোটার হিসেবে তালিকায় ভুক্ত হয়েছে তাদেরকে ভোটার বা নির্বাচক মণ্ডলী বলা হয়। গ নং প্রশ্নের উত্তরটি হচ্ছে এমন, উদ্দীপকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বাংলাদেশের জনগণ নির্বাচনের মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণ করে থাকে। এদেশের অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। বাংলাদেশে সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে এক্ষেত্রে ভোটার তালিকায় নাম থাকা আবশ্যক। এদেশের সকল নাগরিকের জন্য এক ব্যক্তি এক ভোট নীতি প্রচলিত। প্রত্যেক নির্বাচনী এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা থাকে। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের এবং জাতীয় সংসদের 350 আসনের মধ্যে 300টি সাধারণ আসনের সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন, আর বাকি 50টি সংরক্ষিত আসনে মহিলা সদস্যগণ পরোক্ষভাবে 300 জন সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হন। বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সকল নির্বাচন গোপন ভোটদান পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এই পদ্ধতিতে ভোটারগণ প্রার্থীর নাম ও প্রতীকের পাশে নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত সিলমোহর ব্যবহার করেন। এতে ভোট গণনার কাজে সুবিধা হয়। এদেশের নির্বাচনে জনসংখ্যার অনুপাতে ভোটার তালিকার ভিত্তিতে 300টি একক প্রতিনিধি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়। এছাড়া সকল জনপ্রতিনিধিত্বশীল সংস্থায় একক নির্বাচনী এলাকা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হন। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন রয়েছে। এই কমিশনই নির্বাচনী সকল কার্যক্রম পরিচালনা করেন। এ দেশের সংবিধানে নিয়মিতভাবে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। সম্প্রতি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ইভিএম ব্যবহার করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর সাহায্যে যান্ত্রিক পদ্ধতিতে ভোট গ্রহণ ও গণনার কাজ করা হয়। এছাড়াও পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশে বসে ভোট দানের ব্যবস্থা চালু করা হয়েছে। ঘ নং প্রশ্নের উত্তরটি হতে পারে এমন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় নাগরিকদের ভূমিকা অপরিহার্য। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সরকার নয়, জনগণই সকল ক্ষমতার উৎস। এ দেশের জনগণ নির্বাচনে সঠিক মাত্রায় অংশগ্রহণ করে বলেই
জাতীয় কর্মকাণ্ডে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত আছে। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই গণতন্ত্রকে টিকিয়ে রাখে। বাংলাদেশের নাগরিকগণ জেনে বুঝে সকল প্রভাব মুক্ত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে, আর এভাবে ভোট প্রয়োগের ফলে সৎ, যোগ্য ও দক্ষ প্রতিনিধি নির্বাচিত হওয়া সম্ভব। আর এমন জনপ্রতিনিধিদের নির্বাচিত করতে পারলে দেশে আইনের শাসন কায়েম হবে, দুর্নীতি দূর হবে। কেবল নিজের ভোট দানের মাধ্যমে একজন নাগরিকের দায়িত্ব শেষ হয় না। অন্যদিকে ভোটাধিকার, রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করে ভোট দানে উৎসাহিত করাও নাগরিকের কর্তব্য। নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করা কেবল সরকার বা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে নির্বাচনকালীন সকল প্রকার সন্ত্রাসী অপতৎপরতা বন্ধে নাগরিক সচেতনতা একান্ত প্রয়োজন। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা। এক্ষেত্রে নাগরিকগণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহযোগিতা করে থাকে। পরিশেষে বলা যায়, বাংলাদেশে সরকারি সহযোগিতায় নির্বাচন কমিশনের মাধ্যমে সকল পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। তা সত্ত্বেও নির্বাচনকে অর্থবহ, ফলপ্রসূ ও প্রাণবন্ত করার ক্ষেত্রে নাগরিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।